দেখুন তো আপনার মনে এমন কোনো প্রশ্ন আছে কিনা যেটা আমি বলছি মিলে যাচ্ছে। কোথাও অনেকগুলো মেয়ে দাঁড়িয়ে আছে, সবগুলো মেয়েকে আপনি চেনেন, সবগুলো মেয়ের ছোট থেকে বড় হওয়া আপনি দেখেছেন। হঠাৎ করে একটা মেয়ের ব্রেস্টের সাইজ অন্যান্যদের তুলনায় আকারে একটু বড় হয়েছে। সবাই বলা বলি করছে এই মেয়েটা ফিজিক্যালি অ্যাক্টিভ, মেয়েটা নিশ্চয়ই কারো না কারোর সাথে যৌন সম্পর্ক করে, মেয়েটা খারাপ। খারাপের অনেকগুলো ডেফিনেশন হতে পারে, আমরা সে বিষয়ে যাব না। এই ধরনের কমেন্ট আমি আমার ফ্রেন্ড সার্কেলে দেখেছি, অনেকের মধ্যে দেখেছি এবং এমনকি আমি এই ধরনের প্রশ্নও পেয়েছি। আজকের ভিডিওতে আমি ব্রেস্ট সাইজ, ব্রেস্ট কিভাবে তৈরি হচ্ছে, একটা ছেলে এবং একটা মেয়ের ব্রেস্টের পার্থক্য কি, কেন দুজনের শরীরেই ব্রেস্ট আছে, এছাড়াও ব্রেস্ট কেন বড় হয়, ওরাল পিলের সাথে ব্রেস্ট সাইজের কোনো সম্পর্ক আছে কিনা, সন্তান জন্ম দেওয়ার পরপরই ব্রেস্ট সাইজের কি কি পরিবর্তন হয়, ব্রেস্ট কেন সেগি হয় বা ঝুলে যায়, এমন অনেকগুলো মিথ এবং মিথ বাস্টিং নিয়ে আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আমি কথা বলবো অ্যানাটমি নিয়ে, ফিজিওলজি এবং এন্ডোক্রাইনোলজি নিয়ে। সো আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে রান করতে পারলে এমন অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে প্রশ্নগুলো আপনি করতে চান, যে প্রশ্নগুলো আপনার চারপাশে আছে, শুধুমাত্র ডার্টি মাইন্ডের প্রশ্ন ভেবে এগুলো এড়িয়ে যান। সো আজকের ভিডিও এখানেই শুরু হচ্ছে, সবাইকে শুভকামনা। প্রথম প্রশ্ন, ব্রেস্ট কি? ব্রেস্ট কি এইটার আসলে চারটা আনসার। এক নম্বর হচ্ছে এটা একটা স্ফীত অংশ বা স্প্রাউট। দুই নম্বর হচ্ছে এটা একটা মিল্ক প্রোডাকশন কারখানা, যেখান থেকে মিল্ক তৈরি হয়। এই মিল্ক দ্বারা একজন মা তার সন্তানকে পৃথিবীতে প্রথম খাবার দেয়, সাথে সাথে এমন কিছু দেয় যেই অ্যান্টিবডি দ্বারা তার সন্তান পৃথিবীতে প্রথম জীবাণুর সাথে যুদ্ধ করবে। ব্রেস্ট হচ্ছে মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। তার মানে হলো আমাদের শরীরে স্কিনের নিচে এমন কিছু কোষ আছে যেগুলো ঘাম তৈরি করে। ব্রেস্টের মধ্যেও সেম টাইপের কোষ আছে যেগুলো ঘাম তৈরি না করে নিজেকে হালকা মডিফাইড করে নিয়ে দুগ্ধ নিঃসরণ করছে বা মিল্ক প্রোডাকশন করছে। আরো একটা গুরুত্বপূর্ণ আনসার হচ্ছে ব্রেস্ট এক ধরনের এনার্জি রিজার্ভার, কারণ ব্রেস্টে প্রচুর পরিমাণে ফ্যাট আছে বা এডিপোজ টিস্যু আছে। কখনো যদি এমন হয় শরীরের মধ্যে এনার্জি ক্রাইসিস তৈরি হয়, ব্রেস্টের ভেতরে থাকা ফ্যাট টিস্যুগুলো নিজেকে বার্ন করে ওই মা বা ওই মেয়েকে পুষ্টি দিবে। ব্রেস্ট কিভাবে তৈরি হয়, কেন ছেলে এবং মেয়ে উভয়ের শরীরেই ব্রেস্ট থাকে? আমরা যখন প্রথম মায়ের গর্ভের মধ্যে জন্ম নেই, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে প্রথম তৈরি হয় জাইগোট। জাইগোটটা নিজেকে বিভাজিত করতে করতে পরবর্তীতে একটা মাংসপিণ্ডে পরিণত হয়। 6 সপ্তাহ বয়স আমাদের তখন। এই 6 সপ্তাহ বয়সে গিয়ে সর্বপ্রথম আমাদের মাথা, হাত, পা ইত্যাদি আলাদা করে বোঝা যায়। তখন একটা ভ্রূণকে দেখে মনে হবে যে এটা কুকুর নয়, এটা বিড়াল নয়, এটা ঘোড়া নয়, এটা মানুষ। এই যে আপনি বুঝতে পারছেন যে সময় বিভিন্ন অঙ্গ ফার্স্ট ভিজিবল স্টেট, এই ভিজিবল স্টেটকে বলা হয় প্রিমোডিয়াম স্টেজ। এই প্রিমোডিয়াম স্টেজ হচ্ছে 6 উইক বা 6 সপ্তাহে। ঠিক সেই সময় সেটি XX হোক কিংবা XY হোক, ছেলে কিংবা মেয়ে হোক, কোনো ফারাক পড়ে না। এক্স ক্রোমোজোম সবার আগে অ্যাক্টিভ হয়ে যায়। এক্স ক্রোমোজোম যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন আমাদের শরীরের সামনের দিকে, বগলের জাস্ট সামনে আমাদের যে স্কিনটা আছে, অ্যাক্টোডার্ম আছে, হালকা থিক হয়ে যায়, একটা সরু লাইন তৈরি হওয়া শুরু হয়ে যায়। আমাদের আর্মপিটের সামনে থেকে শুরু করে একটা লাইন উৎপন্ন হয়, ধীরে ধীরে এটা আমাদের পায়ের দিকে যাওয়া শুরু করে ইঙ্গুইনাল রিজিয়ন পর্যন্ত। এইটা কিন্তু আপনি দেখতে পাবেন না, এটা আপনাকে মাইক্রোস্কোপে দেখতে হবে। এই মাইক্রোস্কোপিক যে লাইনটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে মিল্ক লাইন বা মেমারি লাইন বা লাইন অফ শেলস। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনের যে কোনো স্থানে ব্রেস্ট তৈরি হতে পারে, নিপল তৈরি হতে পারে। পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের এই লাইনের স্বাভাবিক জায়গায় না থেকে নিচের দিকেও যে কোনো জায়গায় ব্রেস্ট দেখা যায়। এটা খুব কমন একটা ব্যাপার, অনেকের মধ্য থেকে একজনকে খুঁজে পাওয়া যেতে পারে। আমরা যে গৃহপালিত পশুগুলো দেখি, ঘোড়া, ছাগল, গরু, এদের ক্ষেত্রে এই নিচের দিকে ব্রেস্ট উৎপন্ন হয়, কিন্তু মানুষের ক্ষেত্রে এই লাইনটা বগলের কাছ থেকে শুরু হয়েছিল, ইঙ্গুইনাল রিজিয়ন পর্যন্ত গিয়েছিল, আবার ইঙ্গুইনাল রিজিয়ন থেকে নতুন করে ডিজেপিয়ার করা শুরু করে, আবার আগের দিকে ফিরে আসতে শুরু করে। ফিরতে ফিরতে একটা সময় গিয়ে এটা থেমে যায়। যে জায়গায় থেমে যায় সেই জায়গায় সামান্য একটু উঁচু হয়ে থাকে। এইটাকে বলা হয় ব্রেস্ট বার্ড বা মিল্ক বার্ড বা মেমারি বার্ড। বার্ড মানে উঁচু, বার্ড মানে হচ্ছে অঙ্কুর। এই অঙ্কুরটাই পরবর্তীতে ব্রেস্ট এবং নিপল তৈরি করে। এই অঙ্কুরটা প্রথমে উঁচু থাকে, এরপর এটা ভেতরের দিকে ঢুকে যাওয়া শুরু করে। যখন ভেতরের দিকে ঢুকে যায় তখন আমরা এটাকে বলি ব্রেস্ট পিট বা মেমারি পিট। পিট মানে হচ্ছে কুয়া, পিট মানে হচ্ছে গর্ত। এটা ভেতরের দিকে ঢুকে নিজেকে ভাঁজ ভাঁজ করে 15 থেকে 20টা আলাদা আলাদা স্পেস তৈরি করে। পরবর্তীতে এই স্পেসগুলোর ভেতরেই সেই মডিফাইড সোয়েট গ্ল্যান্ড বা মডিফাইড কোষ যারা দুগ্ধ নিঃসরণ করে তারা এখানে তৈরি হওয়া শুরু হয়। এই 15 থেকে 20টা যে আলাদা আলাদা লোব তৈরি হলো, সবগুলো লোবের মাথাগুলো শরীরের বাইরের দিকে এসে একটা জায়গায় গিয়ে মিলিত হয়। যে জায়গায় মিলিত হচ্ছে ওটা শরীরের একটু বাইরের দিকে থাকছে, এই জন্য এই জায়গাটাকে পরবর্তীতে আমরা নিপল বা স্ফীত অংশ বলি। প্রশ্ন হলো ব্রেস্ট থাকার পরেও কেন আলাদা করে নিপল তৈরি হচ্ছে?
চিন্তা করে দেখুন, মায়ের ব্রেস্টে কোনো নিপল নেই। স্বাভাবিকভাবে আমরা তখন খুব ছোট, আমাদের বা চোয়াল খুব ছোট, তখন আমরা মাতৃস্তন থেকে যখন দুগ্ধ পান করতে যাব তখন আমাদের নাক চাপ লেগে আমাদের নাক বন্ধ হয়ে যেতে পারে, আমরা সাফোকেট করে মারা যেতে পারি। যখন ব্রেস্টের বাইরে আলাদা করে একটা নিপল থাকছে তখন আমাদের নাকগুলো ব্রেস্টের সাথে চাপা খেয়ে বন্ধ হয়ে যাচ্ছে না, আমরা সাফোকেট করে মারা যাচ্ছি না। কি চমৎকার একটা বিষয়! প্রত্যেকটা জিনিসের একটা লজিক্যাল উপস্থিতি আছে এখানে। প্রশ্ন হলো, পুরুষ এবং স্ত্রীতে কেন ব্রেস্ট থাকছে, কখন এরা আলাদা আলাদা হচ্ছে? চিন্তা করে দেখুন, যখন 6 সপ্তাহ বয়স ছিল, প্রিমোডিয়াম স্টেজ, তখন কিন্তু ব্রেস্ট তৈরি হওয়া শুরু হয়। তখন শুধুমাত্র এক্স ক্রোমোজোমটাই অ্যাক্টিভ ছিল এবং এক্স ক্রোমোজোমটাই ওই ঘটনাগুলো ঘটিয়েছে। যখনই 9 সপ্তাহ বয়স শুরু হয়, যদি এই ভ্রূণটা পুরুষের ভ্রূণ হয় তখন কিন্তু টেস্টোস্টেরন ক্ষরণ শুরু হয়। টেস্টোস্টেরন ক্ষরণ শুরু হলেই এই হরমোন করে কি, ওই ব্রেস্টের ডেভেলপমেন্টটাকে ওখানে থামিয়ে দেয়, পরবর্তীতে আর কোনো চেঞ্জের ভেতর দিয়ে যায় না। ফিমেলদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে যখন তাদের বয়স ধীরে ধীরে পিউবার্টিতে চলে আসে তখন ইস্ট্রোজেন ক্ষরণের পরিমাণ অত্যাধিক বেড়ে যায়। এই যে ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে গেল, এই ইস্ট্রোজেন হরমোনটি, মনে রাখবেন, এই ইস্ট্রোজেন হরমোনটি ব্রেস্টের ভেতরে যে পার্টগুলো আছে এই পার্টের সংখ্যা বাড়ায়, পার্টগুলোকে গুছিয়ে নেয়, পার্টগুলোকে ধীরে ধীরে ফাংশনাল করার আগ মুহূর্ত পর্যন্ত নিয়ে চলে যায়। যখন একটা মেয়ে পরবর্তীতে সন্তান গর্ভে ধারণ করে কিংবা সন্তানকে জন্ম দেয়, দুগ্ধ পান করায়, ওই মোমেন্টে ইস্ট্রোজেনের পাশাপাশি আরো দুটো হরমোন মেয়েদের শরীরে বাড়ে। একটা নাম হচ্ছে প্রজেস্টেরন আর একটা নাম হচ্ছে প্রোল্যাকটিন। ইস্ট্রোজেন, প্রজেস্টেরন এবং প্রোল্যাকটিন এই তিনজন মিলে ব্রেস্টের ভেতরে যে টিস্যুগুলো আছে এগুলোকে অ্যাক্টিভেট করে, প্রত্যেকটা টিস্যুকে কার্যকর করে। যতগুলো নালী আছে দুগ্ধ নিঃসরণের জন্য, প্রত্যেকটা নালীকে একটু করে ডায়ালেট করতে শুরু করে। তো সন্তান এখন জন্ম নিয়েছে, সন্তান দুগ্ধ পান করবে, দুগ্ধ উৎপন্নের যে কারখানা আছে এই কারখানাকে অ্যাক্টিভেট করতে গেলে কারখানার ভেতরে কর্মচাঞ্চল্য দেখা দিবে, কারখানার ভেতরে সবকিছুর সংখ্যা বেড়ে যাবে। এই মুহূর্তে ব্রেস্টের কিছু বেসিক টার্ম এবং বেসিক অ্যানাটমি নিয়ে আমি কথা বলছি। ব্রেস্টে কিছু ভিজিবল পার্ট আছে, কিছু ইনভিজিবল পার্ট আছে। ব্রেস্টের ভিজিবল পার্টের মধ্যে ব্রেস্ট পুরা, দেন নিপল, এবং নিপলের চারপাশে একটা এরিওলা আছে যেটা পিঙ্ক টাইপের থাকে শুরুতে, পরবর্তীতে এই পিঙ্কটা ডার্ক বা ডার্ক ব্রাউন হয়ে যায়, ব্ল্যাক হয়ে যায়। এই পার্টগুলোর আসলে কাজ কি বুঝতেই পারছেন। ব্রেস্টের ভেতরে অনেকগুলো কোষ থাকে যারা দুগ্ধ নিঃসরণ করে, এগুলোকে রক্ষা করার জন্য এর পাশে প্রচুর পরিমাণ ফ্যাট ডিপোজিট হয়, এই জন্য ব্রেস্টের আকার বড় হয়। ব্রেস্টের উপরে যে নিপলটা থাকছে এটা অনেকটা স্ট্রর মতো কাজ করে। আর নিপলের চারপাশে যে এরিওলাটা আছে এটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট এখানে, কারণ এই চারপাশ জুড়ে যে এরিওলাটা আছে এই এরিওলাতে যদি ভালো করে খেয়াল করা যায় এখানে ছোট ছোট কিছু উঁচু জায়গা থাকে এবং এগুলোর নিচে কিছু স্পেশাল কোষ থাকে। এই কোষগুলো স্লিপারি বা একটু পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে, এগুলোকে বলা হয় টিউবারকল অফ মন্টোগোমরি। যখন একটা সন্তান মায়ের দুধ পান করে তখন সন্তানের কিন্তু জতে প্রচুর শক্তি থাকে, একই সাথে সন্তানের কিন্তু দাঁত তৈরি হওয়া শুরু হয়। এই যে দাঁত তৈরি হয়, জয়ের যে শক্তি, স্বাভাবিকভাবে সন্তান এখানে কামড় বসাতে পারে, ফলে নিপল এবং নিপলের চারপাশ জুড়ে একটা ক্র্যাক তৈরি হতে পারে বা ক্ষত তৈরি হতে পারে। এই যে এরিওলার ভেতরে যে টিউবারকল অফ মন্টোগোমরি নামক জায়গাগুলো আছে, এদের ভেতরে যে কোষগুলো আছে যারা স্লিপারি পদার্থ ক্ষরণ করছে, এরা জায়গাটাকে পিচ্ছিল করে, ফলে সন্তানের এবং সন্তানের দাঁত কোনোটা এখানে আটকায় না, ফলে মায়ের স্তন বেঁচে যায়, রক্ষা পায় ক্ষত থেকে। ব্রেস্টের সবার শেষে চেস্টের উপরে এই মাঝখান জায়গাটাকে, এটাকে বলা হয় রেট্রো মেমারি স্পেস। এই রেট্রো মেমারি স্পেসটা লুজ টিস্যু দ্বারা পরিপূর্ণ থাকে, এর কারণেই কিন্তু ব্রেস্ট চেস্টের উপরে ফ্রিলি মুভ করতে পারে। ব্রেস্টে কিছু ইনভিজিবল পার্ট আছে, ইনভিজিবল পার্টের মধ্যে একটা হচ্ছে সিক্রেটরি গ্ল্যান্ডুলার সেল। সিক্রেটরি গ্ল্যান্ডুলার সেল অলরেডি বুঝে ফেলছেন, এগুলো সেই মডিফাইড সোয়েট গ্ল্যান্ড যারা দুগ্ধ নিঃসরণ করে। এই দুগ্ধগুলো যে নালীগুলোর ভেতর দিয়ে যায় এদেরকে বলা হয় লেকটিফেরাস ডাক্ট বা লেকটিফেরাস নালী বা দুগ্ধ নালী। এই নালীগুলোর ভেতর দিয়ে গিয়ে নিপলের গোড়ার কাছে কিছু ডায়ালেটেড পোরশন থাকে বা চওড়া অংশ থাকে, এখানে গিয়ে মিল্কগুলো জমা হয়। একটা সন্তান যখন মায়ের নিপল মুখে নেয় তখন এই লেকটিফেরাস সাইনাসের ভেতরে থাকা দুগ্ধগুলো সন্তানের মুখে নিঃসরণ হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা এখানেই বলে রাখি, ব্রেস্টে কিন্তু কোনো ধরনের বড় সাইজের কোনো মাসল নেই বা পেশি নেই। ব্রেস্টে বড় ধরনের কোনো মাসল বা পেশি নেই, এই জন্য যদি এক্সারসাইজ করা হয় তাহলে এক্সারসাইজের সাথে ব্রেস্টের ফার্মনেস বাড়ে না, মানে ব্রেস্ট দৃঢ় হয় না, ব্রেস্টের শেপও চেঞ্জ হয় না। তাহলে এক্সারসাইজের সাথে তেমন কোনো সম্পর্ক নেই ব্রেস্ট সাইজ চেঞ্জ হওয়ার।
একজন সন্তান যখন মায়ের স্তনে মুখ লাগায় তখন কিসের মাধ্যমে দুগ্ধ নিঃসরণ হয়? এটা দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে নার্ভাস ট্র্যাক্টের মাধ্যমে যায় বা নিউরনের মাধ্যমে উদ্দীপনা যায় মায়ের শরীরে, সেখান থেকে আবার হরমোনের মাধ্যমে খবর আসে ব্রেস্টে, দেন দুগ্ধ নিঃসরণ হয়। সন্তান যখন মায়ের নিপলে মুখ লাগায়, এই নিপলে প্রচুর পরিমাণে নিউরন আছে, এই নিউরনগুলো মায়ের মস্তিষ্কের সাথে কানেক্টেড। মস্তিষ্ক থেকে মায়ের দুইটা হরমোন রিলিজ হয়, একটা হলো প্রোল্যাকটিন হরমোন আর একটা হচ্ছে অক্সিটোসিন হরমোন। এই প্রোল্যাকটিন হরমোন সিক্রেটরি গ্ল্যান্ডুলার সেল বা যারা দুগ্ধক্ষরণ করে সেই কোষগুলোতে যায়, গিয়ে তারা মিল্ক প্রোডাকশন করে। আর অক্সিটোসিন নামক যে হরমোনটা আছে, এই হরমোনটা ব্রেস্টে চলে যায়। ব্রেস্টে কিন্তু খুব ছোট ছোট কিছু পেশি থাকে, এই পেশিগুলো সংকুচিত হলেই মায়ের স্তনের ভেতর থেকে দুগ্ধ সন্তানের মুখে চলে আসে। বুঝতেই পারছেন, সন্তান যখন মায়ের নিপলে মুখ লাগায় সেখান থেকে নিউরনের মাধ্যমে কানেকশন হয় মায়ের মাথা, সেখান থেকে দুটো হরমোনের মাধ্যমে আবার দুগ্ধক্ষরণ সম্পাদিত হয়। ভিডিওর এই সময়ে আমি আপনাদের দুইটা টার্ম শিখিয়ে দিচ্ছি, একটা হচ্ছে গ্যাস্টেশন আর একটা ল্যাকটেশন। গ্যাস্টেশন বলতে বোঝায় গর্ভাবস্থা, যখন মায়ের পেটে সন্তান আছে। ল্যাকটেশন বলতে বোঝায় যখন মা তার সন্তানকে দুগ্ধ পান করায়, এই সময়টা। ল্যাকটেশন এবং গ্যাস্টেশনের সময় একজন মায়ের শরীরে কিন্তু ইস্ট্রোজেনের পাশাপাশি প্রোজেস্টেরন এবং প্রোল্যাকটিন হরমোনের পরিমাণ বেড়ে যায়। তিনটা হরমোন এই সময় ব্রেস্ট এবং নিপলে কিছু চেঞ্জ নিয়ে আসে। একটা হচ্ছে আকার চেঞ্জ আর একটা হচ্ছে কালার চেঞ্জ। আকার চেঞ্জ হয় দুই জায়গায়, একটা হলো ব্রেস্টে আর একটা হচ্ছে নিপলে। ব্রেস্ট এবং নিপল দুইটার পরিমাণে বাড়ে। কেন বাড়ছে বুঝতেই পারছেন, সন্তান যখন পেটে কিংবা সন্তান যখন দুধ পান করছে তখন মায়ের ব্রেস্টের মধ্যে অনেক বেশি পরিমাণে সিক্রেটরি গ্ল্যান্ডুলার সেল যারা দুগ্ধক্ষরণ করছে, এদেরকে সুরক্ষা দেওয়ার জন্য ফ্যাটের পরিমাণ এই সময় বেড়ে যায়, ফলে ব্রেস্টের আকার বেড়ে যায়। নিপলের আকার বেড়ে যাওয়ার কারণ হচ্ছে নিপলের ভেতর দিয়ে যে লেকটিফেরাস ডাক বা দুগ্ধ নালীগুলো আছে এবং সাইনাস গুলো আছে, এগুলো আরো ডায়ালেট হয়, ফলে নিপলের আকারটা বড় হয়ে যায়। কালার চেঞ্জ হয় নিপল এবং এরিওলার। নিপল এবং এরিওলাতে প্রচুর পরিমাণে মেলানোসাইট কোষ থাকে। মেলানোসাইট কোষ হচ্ছে মেলানিন ক্ষরণকারী কোষ। এই মেলানোর শব্দের অর্থ হচ্ছে ডার্ক বা কালো। এই মেলানিন যদি বেড়ে যায়, নিপল এবং এরিওলা ব্ল্যাক হতে থাকবে। একটু খেয়াল করে দেখুন, ইস্ট্রোজেন নামক যে হরমোনটার কথা আমি বলেছি, এই হরমোনটার পরিমাণ যখনই বাড়ে তখন কিন্তু মেলানিনের পরিমাণ বাড়ে। তাহলে একজন মা যখন গর্ভাবস্থায় বা গ্যাস্টেশনে থাকবে এবং ল্যাকটেশনে থাকবে, ইস্ট্রোজেনের পরিমাণ যত বাড়বে তত বেশি এই জায়গাগুলো ডার্ক বা ব্ল্যাক হতে থাকবে। আরো সহজ করে আপনাদের বলছি, একজন পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরনের পরিমাণ বাড়লে, একজন স্ত্রীর ক্ষেত্রে ইস্ট্রোজেনের পরিমাণ বাড়লে তাদের দেহের কিছু স্পেশাল অংশ আরো ব্ল্যাক হতে থাকে। যেমন পুরুষের ক্ষেত্রে স্ক্রোটাম বা অন্ডথলি, এটা আরো ব্ল্যাক হতে থাকে। স্ত্রীদের ক্ষেত্রে নিপল, এরিওলা এবং লেবিয়া গুলো, ভ্যাজাইনার দুই পাশে যে লেবিয়া থাকে, এগুলো আরো ব্ল্যাক হতে থাকে। নিপল এবং এরিওলার প্রাথমিক বর্ণ থাকে লাইট পিঙ্ক। এই লাইট পিঙ্কটা পরবর্তীতে ডার্ক হয়, ব্রাউন হয়। যদি কখনো এটা পিঙ্ক পার্পল হয়ে যায় তখন কিন্তু চিন্তার বিষয়, কারণ পিঙ্ক পার্পল খারাপ কিছু ইন্ডিকেট করে, ক্যান্সার বা অন্য কিছুর কারণ হতে পারে। সো সাবধান। ব্রেস্ট সাইজ বড় এবং ছোট হয়, এটা কিসের উপর নির্ভর করে? মিথ বাস্টিং 1, অনেকেই ভাবে ব্রেস্ট সাইজের উপরে অনেকগুলো ফ্যাক্টর আছে, বাট বেসিক্যালি এইটাতে দুইটা কারণ আছে। এক নম্বর হচ্ছে জিন, দুই নম্বর হচ্ছে টাইম। জিন মানে বোঝাচ্ছে বংশগতভাবে যদি ব্রেস্ট সাইজ বড় হয় তাহলে তাদের সন্তানদের ক্ষেত্রে ব্রেস্ট সাইজ বড় হবে। দুই হচ্ছে টাইম। একজন মেয়ে যখন পিউবার্টিতে চলে যায়, ইস্ট্রোজেনের পরিমাণ যত বেশি হবে ব্রেস্ট সাইজ তত বড় হবে। ল্যাকটেশন এবং গ্যাস্টেশন পিরিয়ডে যত বেশি হরমোন ক্ষরণ হবে ব্রেস্ট সাইজের পরিমাণ তত বড় হবে। সো টাইম এবং জিনের কথা মনে রাখবেন। মিথ বাস্টিং 2, ব্রেস্ট সাইজের উপরে সন্তান দুধ পাচ্ছে কি পাচ্ছে না এইটা নিয়ে কিন্তু অনেক বাবা মাই টেনশনে থাকে। প্রচুর পরিমাণে মা ডক্টর ভিজিটের সময় গিয়ে বলে আমার সন্তান দুধ পাচ্ছে না। এর কারণ কি? কারণ তারা না বললেও ব্যাপারটা হলো এইটা। মনে রাখবেন, ব্রেস্ট সাইজের উপরে সন্তান দুধ পাচ্ছে কি পাচ্ছে না এটার কোনো সম্পর্ক নাই, কারণ ব্রেস্ট সাইজের উপর নির্ভর করে না ব্রেস্টের ভেতরে কতগুলো দুগ্ধক্ষরণকারী কোষের পরিমাণ আছে। মিথবাস্টিং 3, যৌন সম্পর্ক কিংবা হাত লাগালে ব্রেস্টের আকার বড় হয় কিনা। ফার্স্ট, যৌন সম্পর্কের সময় কোনো ইস্ট্রোজেন ক্ষরণ হয় না, সো নো ইস্ট্রোজেন, ব্রেস্ট সাইজের কোনো শেপ চেঞ্জ হবে না। 2 নম্বর হচ্ছে হাত লাগালেও ব্রেস্ট সাইজ ছোট কিংবা বড় হবে না। সো এইটা নিয়ে আমাদের মধ্যে প্রচুর ভুল ধারণা আছে, যৌন সম্পর্কের উপরে ব্রেস্ট সাইজ নির্ভর করে না। মিথ বাস্টিং 4, তাহলে যৌন সম্পর্কের সময় ব্রেস্টের আকার বড় হয় কেন, নিপল ইরেক্ট হয় কেন? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। যৌন সম্পর্কের সময় প্রচুর পরিমাণে অক্সিটোসিন ক্ষরণ হয়। অক্সিটোসিন যত বেশি ক্ষরণ হবে কার্ডিয়াক আউটপুট তত বাড়বে, ব্লাড ফ্লো তত বাড়বে, ব্লাড প্রেশার তত বাড়বে। এই তিনটা যদি বেড়ে যায় তাহলে ব্রেস্টের ভেতরে প্রচুর পরিমাণ রক্ত সঞ্চালন হবে। রক্ত সঞ্চালন হলে ব্রেস্ট সাইজ বড় হবে। স্বাভাবিক অবস্থায় ব্রেস্ট সাইজ যেমন হয়, যৌন সম্পর্কের সময় 25% বৃদ্ধি পায়। যৌন সম্পর্ক শেষে ব্রেস্ট সাইজ আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। নিপল কেন ইরেক্ট
হচ্ছে নিপলে দুই ধরনের পেশি থাকে। নিপলের দৈর্ঘ্য বরাবর থাকে লংগিটুডিনাল মাসল এবং নিপলের চারপাশ জুড়ে থাকে সার্কুলার মাসল। সার্কুলার মাসল যত বেশি কন্ট্রাক্ট করবে নিপলের দৈর্ঘ্য তত বড় হবে। স্বাভাবিক অবস্থায় লংগিটুডিনাল মাসল গুলো কন্ট্রাক্ট অবস্থায় থাকে, ফলে নিপলের সাইজটা ছোট হয়ে থাকে বা ফ্ল্যাট হয়ে থাকে। এখানে বলে রাখি, যৌন সম্পর্কের সময় অক্সিটোসিন নামক একটা হরমোন ক্ষরণ হয়। এই জন্য যৌন সম্পর্কের সময় আমাদের শরীরের বিভিন্ন পেশিগুলো রিদমিক কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হয়। যৌন সম্পর্কের সময় আমাদের ব্রেনের প্রায় 30টা পার্ট অ্যাক্টিভ হয়। যৌন সম্পর্ক শেষের মোমেন্টে অর্গাজমের সময় প্রচুর পরিমাণে ডোপামিন রিলিজ হয়, ফলে যৌন সম্পর্ক থেকে আমরা একটা প্লেজার পাই। এরপর অনেকের প্রশ্ন আছে, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে অনেকে প্রশ্ন করতেই পারেন যে আমার বিবাহ হয়েছে, যৌন সম্পর্কের মধ্যে আছি, তাহলে ব্রেস্ট সাইজ কেন বড় হচ্ছে? মিথ বাস্টিং 5। এর একটা কারণ হচ্ছে, কেউ যদি যৌন সম্পর্কের সময় ওরাল পিল গ্রহণ করে, ওরাল পিল গুলোতে ইস্ট্রোজেন থাকে। সো প্রত্যেকদিন আপনি ওরাল পিল নিচ্ছেন, তার মানে ইস্ট্রোজেন নিচ্ছেন। সো মোর ইস্ট্রোজেন, ব্রেস্ট সাইজ তত বড় হবে। যারা যৌন সম্পর্কের পর পিল গ্রহণ করেন না, তাদের ব্রেস্ট সাইজ অপরিবর্তিত থাকে। সন্তান ধারণ করলে, সন্তান জন্ম দিলে তো ব্রেস্ট সাইজ বড় হয় কিংবা ছোট হয়, এইটার ব্যাপারে আনসার কি? মনে রাখবেন, কেউ যদি সন্তান ধারণ করে ওই সময় হরমোন অনেক বেশি বেড়ে যায়, এই জন্য ব্রেস্ট সাইজের পরিমাণ বড় হয়। বাট সন্তান দুগ্ধ পান করানো শেষে পরবর্তীতে এটা আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। এখানে 3টা ঘটনা ঘটে, আগের অবস্থায় ফিরতে পারে, কিংবা একটু বড় থাকতে পারে, কিংবা আগের থেকেও ছোট হয়ে যেতে পারে। তবে যারা ফ্রিকুয়েন্ট চাইল্ড বার্থ এর ভেতর দিয়ে যাচ্ছেন বা ঘন ঘন বাচ্চা প্রসব করছেন, বুঝতেই পারছেন এই যে বারবার এই 3 ধরনের হরমোনের ওঠানামা এত বেশি ঘটছে, ফলে ব্রেস্ট সাইজের পরিমাণ কিংবা ব্রেস্ট সেগি বা ঝুলে যাওয়ার পরিমাণ বেড়ে যেতে পারে। মিথ বাস্টিং 7। অনেকেই ভাবেন যে পেটে সন্তান ধারণ করলে, সন্তান জন্ম দিলে ব্রেস্ট সেগি হয়, সহজ বাংলায় ঝুলে যায়। এইটা আসলে সত্যি না, কারণ সন্তান জন্ম দিলে সন্তান পরবর্তী যখন বড় হবে, আপনার শরীর আবার আগের অবস্থায় ফিরে আসবে। 2 নম্বর ব্যাপার হচ্ছে, আপনি যদি ফ্রিকুয়েন্ট চাইল্ড বাথের ভেতর দিয়ে যান, বারবার আপনার সন্তান জন্ম দিচ্ছেন, অনেক সন্তান জন্ম দিচ্ছেন, এক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। কারণ বারবার সন্তান জন্ম দিলে এই যে 3টা হরমোন আছে, এগুলো বারবার ওঠানামা করে। সো এই যে ফ্রিকুয়েন্ট ওঠানামার কারণে আপনার ব্রেস্ট শেপ, ব্রেস্ট সেগি এগুলো হতে পারে। অনেকেই ভাবেন ব্রা বা আন্ডার গার্মেন্টস পরলে ব্রেস্ট শেপ ঠিক থাকে, ব্রেস্ট সেগি হয় না বা ঝুলে যায় না। এগুলোর কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন আছে কিনা? ইয়েস, আছে। যারা এটা ভয় পান তারা নিশ্চিন্তে থাকুন, আপনি আপনার মতো করে লাইফ লিড করুন। কারণ ব্রা বা আন্ডার গার্মেন্টস ব্রেস্ট সেগি হওয়া থেকে আপনাকে বাঁচাতেও পারবে না, আবার ব্রেস্টকে ফার্মও করবে না। তাহলে ব্রেস্ট কেন সেগি হচ্ছে, কেন ঝুলে যাচ্ছে? এটা 2টা কারণ। একটা হচ্ছে জিন। জিন মানে হচ্ছে আপনার ফ্যামিলিয়ালি এই ব্যাপারটা আছে। সবার তো স্কিন, সবার তো সেলুলার গঠন সেম না, সবার আলাদা আলাদা স্কিনের গঠন। দেখবেন কোনো কোনো ফ্যামিলির মানুষকে দেখে অনেক বয়স্ক মনে হয়, আবার কোনো কোনো ফ্যামিলিতে মানুষের বয়স দেখলে মনে হয় যে এরা বয়সটাকে ধরে রাখছে। সো জিনের একটা ব্যাপার আছে। 2 নম্বর হচ্ছে, যখন আপনার বয়স বাড়তে থাকবে, তখন আপনার শরীরে ইলাস্টিক ফাইবারের পরিমাণ কমতে থাকবে, ফলে আমাদের স্কিন ঝুলে যায়। যদি স্কিন ঝুলে যায়, স্বাভাবিকভাবে ব্রেস্টও ঝুলে যেতে পারে বা সেগি হতে পারে। আচ্ছা, আরো একটা কারণ আছে, সেই কারণটা হলো খুব ইম্পর্টেন্ট, সেটা হলো গ্রাভিটি। দীর্ঘদিন ধরে যদি ব্রেস্ট একজন মানুষ ধারণ করছে, গ্রাভিটিতে অবশ্যই এটার উপর ইফেক্ট খেলবে। সো আপনার বয়স যত বাড়তে থাকবে, আপনার ব্রেস্ট তত সেগি হতে থাকবে বা ঝুলে যেতে থাকবে। এটা খুবই নর্মাল একটা ফেনোমেনা। মিথ বাস্টিং 10। ব্রেস্ট কোনো যৌন অঙ্গ কিনা, যৌন সম্পর্কে এর কোনো রোল আছে কিনা? খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। বায়োলজির ভাষায় সেগুলোকেই সেক্স অর্গান বা যৌন অঙ্গ বলা হয়, যেগুলো সন্তান তৈরিতে ভূমিকা রাখে। শুক্রাশয় ডিম্বাশয় তারা শুক্রাণু উৎপন্ন করছে, সো এগুলো যৌন অর্গান। জরায়ু যেখানে সন্তানটা থাকছে, বড় হচ্ছে, এটা একটা যৌন অর্গান। পেনিস এবং ভ্যাজাইনা এই 2টাও কিন্তু যৌন সম্পর্কে ভূমিকা রাখছে, সো এটা একটা যৌন অর্গান। ব্রেস্ট কোনো যৌন অর্গান নয়। এটা দেখে আপনার একটা অ্যাট্রাকশন তৈরি হতেই পারে। ছোট একটা গল্প বলে রাখি, আমি একটা বইয়ে পড়েছিলাম অনেকদিন আগে, এলাকায় 2টা যাত্রাপালা আসছে। 2টা যাত্রাপালার মধ্যে একটা যাত্রাপালায় যে নর্তকী আছে, সে তার বক্ষ উন্মুক্ত করে রাখে, ডান্স করে। পাশে আরেকটা যাত্রাপালা আছে, সেখানে একটা নর্তকী আছে, ডান্স করে। সে তার ব্রেস্টের একটা ওপেন রাখে আর একটা ঢেকে রাখে। তো দেখা গেল ওই যাত্রাপালায় সবচেয়ে বেশি মানুষ যাচ্ছে, পুরুষরা অনেক বেশি যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ তাদের মধ্যে একটা ফ্যান্টাসি কাজ করছে। একটা তো ওপেন, আরেকটার নিচে কি আছে, কাপড়টা একদিন সে খুলবে, খোলার পর তারা দেখতে পাবে। এই যে ফ্যান্টাসি, এই ফ্যান্টাসি থেকে প্রচুর পরিমাণ পুরুষ ওই যাত্রাপালায় যাইতো। বুঝতেই পারছেন? আপনি যেটা জানেন না, আপনি যেটা দেখেননি, সেটার জন্য আপনার একটা অ্যাট্রাকশন থাকবেই। আপনি যদি ভাবেন ব্রেস্ট একটা যৌন অঙ্গ, একইভাবে চুল মেয়ের দেখে অনেকের অ্যাট্রাকশন হয়, এটাও একটা যৌন অঙ্গ। একটা মেয়ের পা দেখে অনেকের মধ্যে অ্যাট্রাকশন তৈরি হতে পারে, এটাও একটা যৌন অঙ্গ। একটা মেয়ের ব্যবহার্য কাপড় দেখে যৌন উদ্দীপনা জাগতে পারে, তার এটাও একটা যৌন অঙ্গ। একটা মেয়ের বিছানা, একটা মেয়ের বাথরুম, একটা মেয়ে কোথায় থাকে, এগুলো দেখেও আপনার যৌন উদ্দীপনা জাগতে পারে, সো এটাও একটা যৌন অঙ্গ।
বুঝতেই পারছেন, এভাবে সবকিছু যৌন অঙ্গ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, ব্রেস্ট, নিপল এগুলো যৌন অঙ্গ নয়। তবে নিপলে অনেক বেশি পরিমাণ স্নায়ু সরবরাহ থাকার কারণে আলাদা একটা উদ্দীপনা জাগায়। একই ব্যাপার ইয়ার লোবিউল বা কানের লোবিউলে আছে। আমাদের পিঠের মধ্যে প্রচুর পরিমাণে স্নায়ু আছে, হাতের তালুতে এবং পায়ের তালুতে প্রচুর পরিমাণে স্নায়ু সংযোগ আছে। সো এগুলোতেও কিন্তু সুরসুরি দিলে আলাদা উদ্দীপনা জাগবে। তাহলে এগুলো কি যৌন অর্গান? না, এগুলো যৌন অর্গান নয়। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, আপনারা অনেক কিছু জানতে পারছেন। এই ধরনের যদি অনেক প্রশ্ন আপনাদের মনের মধ্যে জেগে থাকে, সবগুলো কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে স্বাগতম দেখার জন্য। আল্লাহ হাফিজ।